আমার বিয়ের 6 মাস পরে আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে আমার বড় আপাকে বিয়ে করে। লাল বেনারসিতে আপার হাস্যজ্জ্বল মুখখানা দেখে আমি অবাক হতে ভুলে গেলাম। আপা কি করে পারলো আমার সংসার ভাঙতে? কি দোষ করেছিলাম আমি? হঠাৎই বলা নেই কওয়া নেই আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দেয়। তার এমন করার কারণ আমি তখনও খুঁজে পাইনি, কিন্তু এখন বুঝতে পারছি নিজ হাতে বড় আপা আমার সংসারটা ভেঙে ফেললো। কাঁদতে কাঁদতে সেদিন যখন বড় আপাকে জিজ্ঞাসা করেছিলাম কেন করলে আমার সাথে এরকমটা, বড় আপা হাসতে হাসতে বলল, কেবল তো শুরু, তোকে আমি কখনো শান্তি দেব না, তোর সকল সুখের উৎস আমি নষ্ট করে দেব, আমি বেঁচে থাকতে তুই কখনো সুখের মুখ দেখবি না। কথাগুলো বলে বড় আপা চলে গেল আর আমি চিৎকার করে কাঁদতে লাগলাম। ছোট থেকে বড় আপা কোনো এক অজানা কারণে আমাকে পছন্দ করতো না। আমার খেলনা ভেঙে ফেলতো, বই খাতা ফেলে দিত, কখনো কখনো মা বাসায় না থাকলে প্রচুর মারতো আমাকে আর আমাকে ভয় দেখাতো। মা বাসায় এলে কিছু যাতে না বলি, বললে আরও বেশি মারবে। আমিও ভয়ে কিছু বলতাম না। এভাবেই দিন চলছিল। বয়স হওয়ার পরও বড় আপা বিয়ে করতে চাইতো না, বলতো আমাকে আগে বিয়ে দেওয়ার জন্য। বড় আপার জেদের কাছে হার মেনে বাবা মাও আগে আমার বিয়ে ঠিক করেন। ইউনিভার্সিটিতে পড়ার সময় আমার সাইফুলের সাথে প্রেম হয়। সাইফুল আমার থেকে 5 বছরের বড় ছিল। ওর পড়াশোনা শেষ, চাকরি করছে। আমার পড়ালেখা শেষে আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। বাবা মাও আমার পছন্দের মূল্য দিয়ে সাইফুলের সাথে আমার বিয়ে দিয়ে দেন। আমাদের দিন ভালোই চলছিল, কিন্তু হঠাৎ সাইফুলের আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখছিলাম। ও আমাকে আগের মতো ভালোবাসতো না, আর একদিন তো কিছু না বলে ডিভোর্সই দিয়ে দিল। আমি এর কারণ জিজ্ঞাসা করলে উত্তর পাইনি, তবে এখন আমার মনে হয় এটার উত্তর আমি পেয়ে গেছি। বাবা মা আমাকে চিরজীবনের জন্য ত্যায্য করেছে। সে আর এই বাড়িতে আসতে পারবে না। তাতেও কি আমার কষ্ট কমবে? আপা আমার ভালোবাসার মানুষকে আমার থেকে কেড়ে নিয়েছে, আর সাইফুল এটা কীভাবে করতে পারলো? ওর কি আমার কথা একটু মনে পড়েনি? আমাদের এত সুন্দর সাজানো স্বপ্ন এভাবে ভেঙে ফেললো। একটুও মায়া হয়নি? নিজের হাতে ধারালো ব্লেডের ছোঁয়া দিতে দিতে এসবই ভাবছিল মিলাত। হঠাৎই মিনারা বেগম মেয়ের রুমে প্রবেশ করতেই দেখতে পেলেন মেয়ের নিথর শরীর মেঝেতে পড়ে আছে আর বাম হাতে রক্তের ধারা বইছে। মিনারা বেগম চিৎকার করে এই স্বামীকে ডাকলেন। হারুন সাহেব মাগরিবের নামাজ পড়ে মাত্রই বসেছিলেন। তৎক্ষণাৎ স্ত্রীর আত্মচিৎকারে দৌড়ে যান মেয়ের ঘরে। মিনারা বেগম পাগলের মতো কাঁদছেন আর মেয়ের হাতে রক্ত বন্ধ করার চেষ্টা করছেন। এই অবস্থা দেখে হারুন সাহেব কাঁপা কাঁপা হাতে অ্যাম্বুলেন্সে কল করলেন তাড়াতাড়ি। ডাক্তার অনুরূপ, তাড়াতাড়ি আসুন, একটা পেশেন্ট এসেছে, অবস্থা খুবই ক্রিটিক্যাল, সুইসাইড কেস। একজন নার্সের বলা কথায় অনুরূপ দ্রুত নিজের কেবিন ছেড়ে বেরিয়ে এলো নার্সের পেছনে। মিলাদকে আইসিইউতে নেওয়া হয়েছে। রক্ত ঝরছে অনেক, অবস্থা খুবই খারাপ। এক ব্যাগ বি নেগেটিভ রক্তের প্রয়োজন। ব্লাড ব্যাংকে আপাতত বি নেগেটিভ রক্ত নেই। হারুন সাহেব নিজের পরিচিত সবার কাছে খোঁজ করেও বি নেগেটিভ রক্তের কোনো সন্ধান করতে পারল না। এদিকে মেয়ের শোকে কাঁদতে কাঁদতে পাগল হওয়ার দশা মিনারা বেগমের। বন্ধুর মেয়েকে দেখতে এসেছে রেভান। যাওয়ার সময় হাসপাতালে করিডোরে এক মধ্যবয়স্ক মহিলাকে কাঁদতে দেখে এগিয়ে গেল সে। মহিলাটির মুখোমুখি বসে নরম গলায় বলে উঠল, আপনি কাঁদছেন কেন? মিনারা বেগম চোখ তুলে চাইল ঠিকই, কিন্তু কান্নার ধমকে কথা বলতে পারছেন না। তখনই চিন্তিত দুশ্চিন্তাগ্রস্ত গলায় পেছন থেকে হারুন সাহেব বলে উঠলেন, কোথাও পাচ্ছি না, কোথাও না। এখন কি করব আমি? ওনার কথা শুনে মিনারা বেগমের কান্নার বেগ আরও বেড়ে গেল। রেভান উঠে গিয়ে হারুন সাহেবের সামনে দাঁড়িয়ে বলল, কি হয়েছে আপনাদের? হারুন সাহেব মলিন গলায় বললেন, বি নেগেটিভ রক্ত প্রয়োজন, না হলে আমাদের মেয়েকে বাঁচানো যাবে না। বলতে বলতেই কেঁদে ফেললেন তিনি। রেভান সান্ত্বনার স্বরে বলল, আঙ্কেল আপনি শান্ত হন, আমার বি নেগেটিভ রক্ত, আমি রক্ত দিতে পারবো। রেভানের কথা শুনে স্বামী স্ত্রী দুজনের মধ্যে আশার আলো ফুটে উঠল। অবশেষে রক্তের জোগাড় করা গেল। রক্ত দেওয়া শেষে রেভান যখন চলে যাচ্ছিল তখন মিনারা বেগম ওর হাত ধরে বলল, বাবা তুমি না থাকলে হয়তো মেয়েটাকে বাঁচাতে পারতাম না। তোমার শুকরিয়া আদায় কীভাবে করবো আমি জানি না। এভাবে বলবেন না আন্টি, মানুষই তো মানুষের জন্য। তুমি অনেক ভালো মানুষ বাবা, আমাদের বাসায় এসো একদিন। আসবো আন্টি, তোমার নাম্বারটা দাও। রেভানও নাম্বার দিয়ে চলে গেল হাসপাতাল থেকে। মিলাদ এখন আউট অফ ডেঞ্জার। যদিও জ্ঞান ফেরেনি এখনও, তবুও ডাক্তার অনুরূপ এখনও বাসায় যাননি। সকালের চেক আপটা করে তবেই যাবে। মায়ের মুখ থেকে মিলাদের কথা শুনে আনন্দ হলো চৈতির। এটাই তো চেয়েছিল সে। তবে মরেনি বলে আফসোস হচ্ছে। অবশ্য এত তাড়াতাড়ি মরলে খেলা জমবে না, তিলে তিলে শেষ করবে ওকে। এইসব ভেবেই পৈশাচিক হাসলো চৈতি। এর মধ্যেই কলিং বেল বাজলো। বিরক্ত হলো চৈতি। নিশ্চয়ই সাইফুল এসেছে। এই লোকটাকে একদমই সহ্য হয় না ওর। শুধুমাত্র মিলাতের জীবনটা নরক বানানোর জন্যই বিয়েটা করেছে সে। দরজা খুলে কড়া ভাষায় কিছু বলবে তার আগেই দেখলো সাইফুলের সাথে আরেকজনকে। ছেলেটাকে দেখে ভালো লাগলো চৈতির। এত সুন্দর ছেলে সচরাচর কমই দেখা যায়। সাইফুল ছেলেটার পরিচয় বলল, ও হচ্ছে রেভান, আমার বন্ধু, একটা কাজে এসেছে চট্টগ্রাম থেকে, এখানেই থাকবে কিছুদিন। চৈতি হেসে স্বাগতম জানালো আর মনে মনে পুলকিত হলো। রুমে এসে চৈতি সাইফুলের গলা জড়িয়ে ধরে আহ্লাদ করতে শুরু করলো। সাইফুলও সায় দিয়ে বলল, কী ব্যাপার ম্যাডাম, আজকে এত খুশি লাগছে কেন? তোমাকে দেখলেই তো আমার খুশি লাগে। তাই নাকি? চৈতি সাইফুলের গালে ছোট করে আদর দিয়ে মাথা নাড়ল। যদিও প্রকৃত খুশির কারণ অবশ্যই এটা নয়। একটু আগে রেভানকে দেখার মায়ের কাছে মিলাতের সুইসাইড অ্যাটেম্পটের খবর শোনাই এই খুশির কারণ। তবে বোকা সাইফুল এসব কিছুই বুঝতে পারল না। সে ছলনাময়ীর ছলনায় বুঁদ হয়ে রইল কেবল।
মিলাদকে রুটিন চেক আপ করে বাসায় ফিরেছে অনুরূপ। তবে একটা বিষয় খুব খারাপ লাগছে, জ্ঞান ফেরার পরই মেয়েটা উন্মাদের মতো বলছিল, আমি বাঁচতে চাই না। আমাকে বাঁচিয়েছেন কেন? ডাক্তার মেরে ফেলুন আমাকে। অনুরূপ বারবার শান্ত করার চেষ্টা করলেও ফল হলো না। পরবর্তীতে ঘুমের ইঞ্জেকশন দিতে হয়েছে। মানসিকভাবে গভীর আঘাত পেয়েছে মেয়েটা। হাসপাতালে প্রায়ই দেখে এরকম রোগী যাদের জীবনের প্রতি কোনো মায়া নেই। গত 2 বছরে এসব দেখতে দেখতে গা সওয়া হয়ে গেছে। তবে এই মেয়েটার পরিণতি দেখে কেন যেন ভীষণ খারাপ লাগছে। যদিও অনুরূপ জানে না কেন এই মেয়েটার জীবনে এত দুঃখ। দুপুরের খাবার টেবিলে সাজিয়ে রেখে প্রথমে রেভানকে ডাকতে এলো চৈতি। রুমের সামনে দাঁড়িয়ে নক করে বলল, আসবো? ট্রাউজার পরে টি শার্ট পরতেই যাচ্ছিল। তখনই চৈতির গলা পেয়ে বলল, 1 মিনিট। চৈতি হাসলো, বুঝতে পারলো চেঞ্জ করছে, হয়তো উকি দেবে। না থাক, খারাপ ভাবতে পারে। প্রথমে বাজে ইমপ্রেশন তৈরি করা যাবে না। এমন কাণ্ড করবে যে মালটা নিজে এসেই ধরা দেবে। আপন মনেই হাসলো চৈতি। রেভান টি শার্টটা গায়ে গলিয়েই দরজা খুলল। সহসে বলল, জি ভাবি বলুন। দুপুরের খাবার খেতে আসুন, আপনার বন্ধু অপেক্ষা করছে। আসছি ভাবি। চৈতি মাথা নেড়ে চলে গেল। রেভান রুমে এসে চুলের পানিটা ভালো মতো মুছে নিয়ে ডাইনিং রুমে খেতে চলে গেল। সাইফুল আর চৈতি আগেই বসেছিল। রেভান গিয়ে বসতেই সাইফুল বলল, আজকের এসব রান্না তো ভাবি করেছে, ওর হাতের রান্না যে কি মজা। রেভান হেসে বলল, তাই নাকি? তাহলে তো ভালোই, তোর কপাল খুলে গেল ভাবির মতো বউ পেয়ে। রেভানের কথা শুনে সাইফুল গর্ববোধ করলো। তার মানে মিলাদকে ডিভোর্স দেওয়া ভুল সিদ্ধান্ত ছিল না। কোনো অংশে মিলাদ চৈতির মতো হতে পারবে না। কোনো দুঃখে যে মিলাদকে পছন্দ করেছিল সাইফুল বুঝতে পারে না নিজে। খেতে খেতেই রেভান বলল, তোদের তো অনেক দিনের প্রেম ছিল তাই না? বলেছিলে আমাকে। রেভানের কথা শুনে থতমত খেলো সাইফুল, কারণ ওকে চৈতির কথা নয় মিলাতের কথা বলেছিল। আর ও এখন চৈতিকেই মিলাদ ভাবছে। সাইফুল কিছু বলতে যাবে তার আগেই চৈতি হেসে বলল, হ্যাঁ ভাইয়া, ওরা আমার অনেক দিনের প্রেম, গভীর প্রেম। রেভান হাসলো চৈতির কথা শুনে। এরপর খাওয়ায় মনোযোগ দিল। সাইফুল চৈতির দিকে তাকাতেই বুঝলো ও এখানে মিলাদের ব্যাপারে কোনো কথা শুনতে চায় না, তাই আর কিছু বলল না। চুপ করে খেতে থাকলো। পুরো ওয়ার্ডে হইচই পড়ে গেছে। 327 নম্বর কেবিনে রুগীকে পাওয়া যাচ্ছে না। রুগীর নাম মিলাদ বিনতে হারুন, বয়স 24, উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি। রুগীর মা কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়েছেন আর রুগীর বাবা দিকবিদিক ছুটছেন মেয়ের খোঁজে। হঠাৎ হাসপাতালের একজন ওয়ার্ড বয় এসে বলল, বিল্ডিংয়ের ছাদে রেলিংয়ের উপর মিলাদ দাঁড়িয়ে আছে। সবাই বুঝে গেল ও আবার সুইসাইড করার চেষ্টা করছে। কেউ কেউ ছাদে যেতে চাইলেও লাভ হলো না। ভেতর থেকে দরজা বন্ধ করে রেখেছে মিলাদ। হাসপাতালের সামনে ইতিমধ্যে অনেক মানুষের উপস্থিতি। সবাই বলছে নিচে নামার জন্য, কিন্তু মিলাদ কারোর সাথেই কথা শুনছে না, কারো কথাই সে কানে নিচ্ছে না। দাঁড়ানো থেকে রেলিংয়ের উপর বসে উদাস দৃষ্টিতে আকাশের দিকে চেয়ে রইল। অনুরূপ হাসপাতালে আসার জন্য তৈরি হচ্ছিল, তখনই একটা ফোন কল এলো। ওপাশ থেকে জানা গেল গতকাল সুইসাইড অ্যাটেম্প্ট করা মেয়েটা আবারও সুইসাইডের চেষ্টা করছে। খবরটা জেনে তাড়াতাড়ি বেরিয়ে পড়লো আর মনে প্রাণে প্রার্থনা করলো কোনো খারাপ কিছু যেন না হয়। হাসপাতালে পৌঁছেই ছাদের দিকে চোখ গেল অনুরূপের। মেয়েটা এখনও একই জায়গায় বসে আছে। মেয়েটার বাবা কাঁদতে কাঁদতে তাকে নামতে বলছেন। অনুরূপ অন্য কিছু ভাবলো, কিভাবে মেয়েটাকে নামানো যায় ওখান থেকে। ছাদের দরজা ভাঙা ছাড়া উপায় নেই। তবে রুগীর মানসিক অবস্থা ভালো না, এমন করলে যদি লাভ দেয় তাহলে তো সব শেষ। 10 তলা বারান্দা থেকে যদি ছাদে ওঠা যায় কোনোভাবে তাহলেই হবে, কিন্তু এটা অনেক রিস্কের ব্যাপার। সিনিয়র ডাক্তার নার্স কেউই সায় দিচ্ছেন না এই ব্যাপারে। অনুরূপ সবাইকে শান্ত করে বলল, সে একবার চেষ্টা করে দেখবে। এভাবে কাউকে চোখের সামনে মরতে দেখতে পারবে না কিছুতেই। অবশেষে সবাই রাজি হলো। 10 তলা বারান্দা থেকে পানির পাইপলাইন বেয়ে বহু কষ্টে উপরে উঠে এলো অনুরূপ। ডাক্তারি পড়তে আসার আগে বাবার ইচ্ছা একবার আর্মিতে যোগ দিয়েছিল সে, কিন্তু 1 বছর পরই পালিয়ে এসেছিল। এত ট্রেনিং নিতে পারছিল না। তবে জীবনের এই পর্যায়ে এসে এসব কাজে লাগবে একবারও সে ভাবেনি। ছাদে আলো নেই। চারপাশ থেকে আসা আবছা আলোয় অনুরূপ দেখতে পেল ছাদের রেলিংয়ের উপর স্থির চিত্তে বসে আছে একটা মেয়ে। চুপচাপ ওর দিকে এগুচ্ছিল, কিন্তু হঠাৎ মেয়েটা উঠে দাঁড়ালো। হয়তো এখনই লাভ দেবে। বুকের ভেতরটা ছলকে উঠল অনুরূপের। এত কাছে এসেও কি মেয়েটাকে বাঁচাতে পারবে না?